আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, যা হলো ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় শুধু আমাদের ক্লাস 9 এবং 10 এই জায়গায় কাজে লাগবে না, এবং আমাদের কলেজের যে কোনো পরীক্ষায় গণিত সাবজেক্টে এই অধ্যায়টা কাজে লাগবে। এই অধ্যায়ের আজকে ইনশাআল্লাহ আমরা যত বেসিক আছে ত্রিকোণমিতি থেকে যা যা জানা দরকার সবকিছুই একটা ক্লাসে শেষ করব। আমাদের প্রত্যেকটা ক্লাস থাকবে ধারাবাহিকভাবে, এবং ধারাবাহিকভাবে আমাদের লেকচার থাকবে। আজকে হলো এটা আমাদের প্রথম লেকচার। প্রথম লেকচারে আমরা কি কি টপিক শিখবো? 4টা টপিক শিখবো। খেয়াল করো, ত্রিকোণমিতির বেসিক নলেজ। এক কথা হলো আমরা ত্রিকোণমিতি কেন পড়বো, কি কি কাজে লাগে, বাস্তব জীবনে আমাদের কোনো হেল্প হবে কিনা, সবকিছুই আমরা এখান থেকে শিখতে পারবো। 2 নম্বর হলো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ, খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকস থেকে প্রশ্ন আসবেই। 3 নাম্বারটার দিকে তাকাও, ত্রিকোণমিতিকের অনুপাত সমূহের সূত্র। ত্রিকোণমিতিক কিছু অনুপাত আছে, ওগুলোর সূত্র শিখবো। 4 নম্বরে শিখবো হলো ত্রিকোণমিতির সকল সূত্র। মানে এই যে ত্রিকোণমিতির নবম অধ্যায়ে আমাদের দুইটি অংশ আছে, একটা হলো 9.1 আর একটি হলো 9.2। তাহলে এই 9.1 এবং 9.2 করার জন্য যা যা সূত্র লাগে এই ক্লাসে আজকে আমরা সবকিছু শিখবো। চলো শুরু করা যাক। দেখো, সর্বপ্রথম আমরা দেখতেছি ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক বিষয়টা কি? ত্রিকোণমিতি কি? ত্রিকোণমিতি হলো গণিতের এমন একটি শাখা। ভালো করে মনোযোগ সহকারে শোনো ডেফিনেশনটা, তাহলে হয়ে যাবে। ত্রিকোণমিতি হলো গণিতের এমন একটি শাখা যেখানে ত্রিভুজ এবং কোণ নিয়ে আলোচনা করা হয়। ত্রিকোণমিতির ইংরেজি শব্দ হলো ট্রাইগোনোমেট্রি। এখানে টোটাল 3টা শব্দ, 3টা গ্রিক শব্দ নিয়ে আইছে। প্রথম একটা হলো ট্রাই। এই ট্রাই শব্দের অর্থ বুঝাইছে হলো 3। ট্রাই শব্দের অর্থ বুঝায় হলো 3। আর একটা হলো গণ। গণ এটা দ্বারা বোঝায় হলো বাহু বা ধার। ধার বা বাহু। ধার বা বাহু। আরেকটা হলো মেট্রি। আর মেট্রি শব্দের অর্থ কি? পরিমাপ। এটা আমরা জানি, এগুলো আমাদের পরীক্ষা আসবে না, জাস্ট জানা রাখলে ভালো। এখন দেখো, আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে পারলাম ত্রিকোণমিতিতে, তাহলে 3টা বাহু আর 3টা কোণ নিয়ে আলোচনা করা হয়। তাহলে কোন ক্ষেত্রে আমাদের 3টা বাহু এবং 3টা কোণ নিয়ে আলোচনা করা হয়, এটা কিন্তু আমরা ভাইয়া সবাই জানি। একটা ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু 3টা বাহু এবং 3টা কোণ নিয়ে আলোচনা করা হয়। কিন্তু একটা জিনিস আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি, ত্রিকোণমিতিটা বেসিক্যালি মূলত একটা সমকোণী ত্রিভুজ নিয়ে তৈরি করা হয়েছে। সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে ত্রিকোণমিতিটা তৈরি করা হয়েছে। তাহলে আপনার সমকোণী ত্রিভুজ কাকে বলে, এই জিনিসটা আমাদের একটু শিখতে হবে। একটু ভালোভাবে ডেফিনেশনটা মনে রাখো। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অপর দুটি সূক্ষ্মকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। আপা ভাইয়া, এক সমকোণ মানে কত ডিগ্রি? আমরা সবাই জানি এক সমকোণ মানে 90 ডিগ্রি। সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রি অপেক্ষা যেই কোণগুলো ছোট তাদেরকে কি বলে? সূক্ষ্মকোণ বলে। তাহলে মূলত বেসিক্যালি আঙ্গ ত্রিকোণমিতির ভিতর আমরা একটা জিনিস বুঝতে পারলাম, গণিতের এমন একটা শাখা যেখানে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে যে অঙ্কগুলো করা হয় তাকে মূলত আমাদের কি বলে? ত্রিকোণমিতি বলে। ঠিক আছে, ওই শাখা আলোচনা করা হয়, এতটুকু জিনিস জানলেই হবে। ত্রিকোণমিতির জনক হলো হিপারকাস। গ্রিসের একজন বিখ্যাত গণিতবিদ ত্রিকোণমিতি নিয়ে সর্বপ্রথম আলোচনা করে, এই জন্য তাকে ত্রিকোণমিতির জনক বলা হয়। তাহলে আমরা মূলত এই এতটুকু জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম এবং শিখতে হলাম, কিন্তু পরীক্ষার হলে যেই নিচের 3টা টপিকস আছে গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের কাজে লাগবে। ও আরেকটা প্রশ্ন আমাদের অনেকের মনের ভেতর থাকে, ত্রিকোণমিতি আমাদের বাস্তব জীবনে কি কাজে লাগে? ত্রিকোণমিতি আমাদের বাস্তব জীবনে কাজে লাগে অনেক ক্ষেত্রে। যেমন আমরা গাছে না উঠেই কোনো কিছুর উচ্চতা মাপতে পারি, কোনো কিছুর দূরত্ব মাপতে পারি, এবং আমরা চাইলে খুব সহজে যদি বড় ক্লাসের অঙ্কগুলো করি, দেখি ক্যালকুলাসের অঙ্কগুলো খুব সহজে ত্রিকোণমিতিতে করা যায়। আচ্ছা, এখন আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করব। প্রথম যে টপিকস আমাদের, এই টপিকসটা আমরা বুঝতে পারলাম মোটামুটি, কিন্তু দ্বিতীয় টপিকসটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো, আমাদের সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। আগে সমকোণী ত্রিভুজ কি? আমরা যদি একটা ত্রিভুজ নরমাল এভাবে আঁকি, খেয়াল করো, দেখো এই ত্রিভুজটার আমরা একটা নামকরণ করি। এটা হলো এ, এটা হলো বি, আর এটা হলো সি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য সবার আগে একটা সমকোণ থাকতে হবে। কি থাকতে হবে? একটা সমকোণ থাকতে হবে। আর এইটাই হলো আমাদেরকে এই সমকোণী ত্রিভুজের সমকোণ। আর দুইটি সূক্ষ্মকোণ থাকবে, একটা সূক্ষ্মকোণ হলো এ আর একটা সূক্ষ্মকোণ আছে এখানে কি? সি। এই চিত্রের অনুসারে, ঠিক আছে? তাহলে একটা সমকোণী ত্রিভুজের একটা সমকোণ থাকবে। আপু, এখানে আমাদের 3টা বাহু আছে। কয়টা বাহু আছে ভাইয়া? 3টা বাহু। একটা বাহু হলো এ সি। এসি একটা বাহু আছে, এ বি একটা বাহু আছে, এবং বি সি একটা বাহু আছে। খুব একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো, এই 3টা বাহুর 3টা নাম আছে ভাইয়া।
সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে, তিনটা বাহুর তিনটা নাম আছে। একটা নাম, বাহুর নাম হলো অতিভুজ, আরেকটা বাহুর নাম হলো লম্ব অথবা বিপরীত বাহু, আরেকটা বাহুর নাম হলো ভূমি অথবা সন্নিহিত বাহু। এখন একটা ত্রিভুজ দেখার পর আমরা বুঝবো কিভাবে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি, আর এটা বোঝাটাই হলো আমাদের সবচেয়ে জরুরি। এটা যদি আমরা না ধরতে পারি তাহলে অঙ্কগুলো আমরা করতে পারবো না ভালোভাবে। তিনটা জিনিস মাথায় রাখবা, তাহলে ইনশাআল্লাহ এটা নিয়ে তোমার আর কোনো প্রবলেম হবে না। সবার আগে তুমি ফার্স্ট অল খুঁজবা হলো সমকোণ কোথায় আছে। সমকোণের বিপরীত বাহু সরাসরি অতিভুজ। সমকোণের বিপরীত বাহু ভাইয়া সরাসরি কি অতিভুজ। সূক্ষ্মকোণ যেটাকে তুমি ধরবা, সূক্ষ্মকোণ দুইটা থাকবে, যেটাকে তুমি ধরবা বা প্রশ্নে বলে দেওয়া থাকবে, ওই সূক্ষ্মকোণের বিপরীত বাহু সরাসরি হলো লম্ব, আর সূক্ষ্মকোণ যে বাহুটা কোণটা দিয়ে সৃষ্টি করছে ওইটাকে বলে ভূমি। আচ্ছা ভাই আমরা বুঝলাম না, চিত্রের সাহায্যে একটু খেয়াল করি। দেখো এটা আমাদের সমকোণ ভাই, সমকোণের বিপরীত বাহু সরাসরি আছে এই বাহুটা, তাহলে সমকোণের যেহেতু বিপরীত বাহু সরাসরি এই বাহুটা, তাহলে এই বাহুটার নাম হলো আমাদের অতিভুজ সব সময়, অতিভুজ। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম, সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ, আর একটা সমকোণী ত্রিভুজের ভিতরে সবচেয়ে বড় বাহুটাই হলো অতিভুজ। এরপর ধরো আমরা সূক্ষ্মকোণ ধরলাম হলো সি কোণ, এ কোণকে আমরা সূক্ষ্মকোণ ধরলাম, এই যে এ কোণ হলো আমাদের সূক্ষ্মকোণ। তাহলে এ কোণ যদি আমাদের সূক্ষ্মকোণ হয়, তাহলে আমি কি বলছিলাম ভাইয়া 2 নম্বর পয়েন্টটা, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে ভাইয়া, লম্ব। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে, লম্ব। লম্বর আরেকটা বইয়ের ভেতর নাম আছে, তাকে বলে বিপরীত বাহু। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা কি এইটা। বিপরীত বাহু কিভাবে চিনবা, দেখো এইখানে এই বাহুটার সাথে কিন্তু কোনো স্পর্শ নাই, তার মানে এটা হলো বিপরীত বাহু। তাহলে এই বাহুটার নাম হলো লম্ব। কি ভাইয়া, লম্ব। অথবা আরেকটা নাম আছে বিপরীত বাহু। খেয়াল করো আরেকটা জিনিস, তাহলে আরেকটা বাহু পড়া থাকলো, এই যে এই কোণটা যে তৈরি হয়েছে এই বাহুটা নেয়া, এই বাহুটা হলো ভূমি। এই বাহুটা কি হলো তাহলে আমাদের ভূমি। ভূমি বা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। বানানটা ভুল থাকতে পারে, একটু দেখে নেবা। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে কোনো একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে, তিনটা বাহু কিভাবে খুব সহজে নামকরণ করা যায়। দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সবার আগে আমাদের সমকোণ খুঁজতে হবে। সমকোণের বিপরীত বাহুকে কি বলে, অতিভুজ। আর সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে, লম্ব। তাহলে আমরা এখানে বলতে পারি এসি হলো আমার অতিভুজ, এসি হলো অতিভুজ, এবং এবি, এবি হলো ভূমি, এবি হলো ভূমি, এবং বিসি হলো লম্ব, বিসি হলো লম্ব। তাহলে খুব সহজে আমরা একটা ত্রিভুজ দেখে, সমকোণী ত্রিভুজের চিত্র আমার যেরকমই দেওয়া থাকুক, মনে করো ভাইয়া চিত্রটা আমাদের এরকম ভাবে দেওয়া আছে, এবার চিত্রটা আমাদের এরকম ভাবে দেওয়া আছে, খেয়াল করো একটা জিনিস ভালোভাবে। চিত্রটা তোমাকে এরকম ভাবে দিয়েছে, দিয়ে বললো এখানে সি, এখানে এ, এখানে বি, খেয়াল করো। দিয়ে বললো এটা সমকোণ, আর এটা হলো তোমার হলো থিটা। এখন একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো, এই চিত্রের সাপেক্ষে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই চিত্রের সাপেক্ষে কোনটা কি আমরা বুঝবো কিভাবে। আমি কি বলছিলাম ভাইয়া, সবার আগে কি খুঁজবো আমরা, সবার আগে খুঁজবো হলো সমকোণ। তাহলে এখানে সমকোণটা কি সি, তাহলে সমকোণের সোজা বিপরীত পাশে কে আছে ভাইয়া, দেখো তো সমকোণের সোজা বিপরীত বাহু আছে এবি বাহুটা। কোন বাহুটা, এবি। তাহলে এখানে আমাদের মূলত এবিটা কি, অতিভুজ। এবিটা হলো অতিভুজ। আরেকটা জিনিস খেয়াল করা, বা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ হলো বি কোণটাকে ধরছি, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা কি আছে, এসি। তার মানে এই চিত্রের সাপেক্ষে এসিটা কি আমাদের লম্ব। দুইটা জিনিস বারবার বলতেছে, মনে রাখবা, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, আর একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহুটাই সবচেয়ে বড়, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে কি বলে, লম্ব বলে বা বিপরীত বাহু বলে। আর যে বাহুটা পড়ে রয়েছে ওই বাহুটাই তাহলে আমাদের কি, ভূমি বা সন্নিহিত বাহু, ভূমি বা সন্নিহিত বাহু। আশা করি এই দুইটা চিত্রের সাহায্যে আমাদের এই সমকোণী ত্রিভুজের নামকরণ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আরেকটা জিনিস আমরা জানি, পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, আমরা ক্লাস 8 থেকে পড়তেছি, এটা আমরা সবাই ভালোভাবে জানি, আমি সংক্ষেপে লিখলাম। দেখো পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, আমরা জানি অতিভুজ স্কয়ার, অতিভুজের উপর স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা সবাই জানি, কারণ অতিভুজটা হলো সবচেয়ে বড়। তাহলে একটা জিনিস খেয়াল করো, অতিভুজের উপর স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অনেক সময় তুমি চিত্রে একটা জিনিস ভালোভাবে খেয়াল করবা, তোমাকে অতিভুজের মান বের করতে হইতে পারে, তোমাকে লম্বের মান দেওয়া আছে আর ভূমির মান দেওয়া আছে, তখন আমরা এই সূত্রটা ইউজ করে অতিভুজের মান বের করতে পারবো। আবার অনেক সময় তোমাকে অতিভুজের মান এবং লম্বের মান দেওয়া থাকবে, তুমি চাইলে ভূমির মানটাও বের করতে পারবা। আবার অনেক সময় অতিভুজ এবং ভূমির মান দেওয়া থাকবে, তুমি চাইলে লম্বের মান বের করতে পারবা। দেখো তাহলে আমরা এখান থেকে লম্বের সূত্রটা কিভাবে লিখতে পারি, আমরা এখান থেকে লম্বের সূত্রটা লিখতে পারি হলো এরকম।
খেয়াল করো, এই যে লম্ব এই স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। অতিভুজ সবসময় বড়, এই কারণে আগে লিখবা, এরপরে মাইনাস ভূমি স্কোয়ার, মাইনাস ভূমির মানের উপর স্কোয়ার দিবা। ওকে, এরপর আরেকটা জিনিস আমরা কি লিখতে পারি তাহলে, এই পাশে আমরা যদি ভূমি বের করতে চাই তাহলে লিখতে পারি ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এতটুকু জিনিস কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারলাম। তাহলে আমাদের 2 নম্বর টপিকস বা 2 নম্বর টাইপ কিন্তু ইনশাআল্লাহ ডান। খেয়াল করে দেখো, সমগণী ত্রিভুজের নামকরণ শিখলাম, 3টা বাহু কিভাবে নাম করে এবং কিভাবে তার একটা দেওয়া থাকলে আরেকটা বের করতে হয়। এখন আমরা 3 নম্বর কনসেপ্টটা শিখবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ত্রিকোণমিতির অনুপাতের সূত্রসমূহ। খেয়াল করো এই জিনিসটা, খেয়াল করো, ত্রিকোণমিতির অনুপাতের সূত্রসমূহ এটা আমরা কিভাবে শিখবো। দেখো, এই চিত্রটা থাকুক, আমাদের কাজে লাগবে। একটা জিনিস সবাই একবারে মাথার ভিতরে গেঁথে রাখবা ভাই, ত্রিকোণমিতির অনুপাত সূক্ষ্মকোণের সাহায্যে অনুপাত হলো 6টা। অনুপাত কয়টা? 6টা। এই 6টা অনুপাতের উপর ভিত্তি করে ত্রিকোণমিতির যত অঙ্ক আছে সবগুলো অঙ্কই কি করা যায়। তাহলে ত্রিকোণমিতির অনুপাত হলো আমার 6টা। সর্বপ্রথম আমরা লিখি, 1 নম্বরে যে অনুপাতটা হলো সেটা হলো আমাদের সাইন। 1 নম্বরে যে অনুপাতটা হলো সেটা হলো সাইন। আর কোণগুলা বোঝার জন্য কিছু গ্রিক শব্দ ব্যবহার করা হয়, যেমন থিটা, আলফা, গামা, বিটা। ঠিক আছে, আমরা একটা থিটা ব্যবহার করলাম এখানে। কি ব্যবহার করলাম? থিটা। তাহলে আমরা মূলত বুঝলাম যে সাইন থিটা একটা অনুপাত। এখানে আমরা এই কোণটাকে থিটা দেই, সাইন থিটা একটা অনুপাত। ঠিক সেম ভাবে আরেকটা অনুপাত হইতে পারে কোসেক থিটা, এরপরে হইতে পারে হলো কস থিটা, এরপরে হইতে পারে হলো সেক থিটা, এরপরে হইতে পারে হলো আমার টেন থিটা, এরপরে হইতে পারে হলো আমার কট থিটা। তাহলে আমরা আরেকটা জিনিস সবাই লক্ষ্য করলাম, ভাইয়া ত্রিকোণমিতিতে টোটাল 6টি অপারেটর, মানে 6টি অপারেটর বা 6টি অনুপাত ব্যবহার করা হয়। সেটার নাম হলো, একটার নাম হলো সাইন থিটা, আরেকটার নাম হলো কোসেক থিটা, আরেকটার নাম হলো কস থিটা, আরেকটার নাম হলো সেক থিটা, আরেকটার নাম হলো টেন থিটা, আরেকটার নাম হলো কট থিটা। এই অনুপাতগুলোর ভিতর একটা সুন্দর সম্পর্ক আছে। এই অনুপাতগুলোর ভিতর সুন্দর একটা সম্পর্ক আছে, সেটা হলো বিপরীত সম্পর্ক। একটা আরেকটা অনুপাতের বিপরীত হইতে পারে। আচ্ছা ভাই, বিপরীত জিনিসটাকে, একটা জিনিস খুব লক্ষ্য করো, আমরা যদি এরকম কোনো কিছু লিখি, দেখো 5/3, এখানে আমাদের আছে হলো 5/3, তাহলে এর বিপরীত রাশি কি হবে? অবশ্যই তুমি বলবা যে ভাই এটার বিপরীত রাশি হবে 3/5। এটা আমরা সবাই জানি। তাহলে এটা আমরা সবাই জানি, একটা রাশি আর একটা বিপরীত রাশি গুণ করলে কি পাওয়া যায়? অবশ্যই 1 পাওয়া যায়। কিভাবে? একটু চেক করি। দেখো, এটা আমার একটা বিপরীত, একটা রাশি ধরলাম, আর এখানে একটা ধরলাম আমার বিপরীত রাশি। তখন আমরা দেখো, এখানে যদি আমরা কাটাকাটি করি, ফাইনালি আমাদের পড়ে থাকবে কি? শুধু 1। তাহলে একটা জিনিস আমরা খুব ভালো লক্ষ্য করতে পারলাম যে কোনো কিছু তার বিপরীত কোনো কিছু দ্বারা যদি আমরা গুণ করি তাহলে ফলাফল কি হবে? 1 হবে। যেমন এক্স, এই এক্স এর বিপরীত কি হইতে পারে? এক্স এর বিপরীত হইতে পারে 1/x, কারণ 1 এর এক্স এর নিচে কিছু নাই, মনে মনে 1 আছে, তাহলে হলো 1/x। তাহলে এক্স গুণ 1/x, তাহলে অ্যাজ এ রেজাল্টটা কি হইতে পারে? আমার ফলাফল 1। ফলাফল কি হইতে পারে? 1। তাহলে আমরা একটা জিনিস খুব সহজেই লক্ষ্য করতে পারলাম, ত্রিকোণমিতিতে আবার কিছু কিছু সম্পর্ক কি আছে? বিপরীত সম্পর্ক আছে। এখন আমাদের বুঝতে হবে কার বিপরীত কার। সাইনের বিপরীত হলো কোসেক। দেখো, খুব ভালোভাবে লক্ষ্য করো, সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটা। তাহলে সাইন থিটার মান যাই হবে তার উল্টা মানটা হবে কোসেক থিটার মান। আবার সেম ভাবে কস থিটার বিপরীত হলো সেক থিটা, কস থিটার মান যা হবে সেক থিটা হবে কি? তার উল্টাটা। আবার দেখো, টেন থিটার মান যা হবে কট থিটা কি হবে? তার উল্টাটা। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এখান থেকে যদি চাই আমরা 3টা সূত্র খুব সহজেই লিখতে পারি। 1 নম্বরে দেখো, আমরা এরকম একটা সূত্র দাঁড় করাইতে পারি, সাইন থিটা গুণ কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1। কিভাবে ভাইয়া? একটু আগে শিখাইছি, দুইটা বিপরীত রাশির গুণ করলে ফলাফল কি পাওয়া যায়? 1 পাওয়া যায়। আর সাইন থিটা কোসেক থিটা কি? তার বিপরীত। তাহলে 2 নম্বর আমরা আবার এরকম লিখতে পারি, কস থিটা গুণ সেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে 1 হবে। 3 নম্বর আমরা কি লিখতে পারি? 3 নম্বর আমরা লিখতে পারি হলো টেন থিটা গুণ কট থিটা ইজ ইকুয়াল টু কি হবে? আমাদের 1 হবে। এই 3টা সূত্র আমাদের অনেক কাজে লাগবে। অলরেডি আমরা
তিনটা থেকে অনেকগুলো সূত্র বের করতে পারবো। এখন মনে করো এখান থেকে তোমার অনেক সময় সাইন থিটার মান বের করতে হইতে পারে, তাহলে দেখো তো কোসেক থিটা কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে সমানের ওই পাশে গেলে কি হবে ভাইয়া, ভাগ আকারে হবে। আবার এখান থেকে দেখো কস থিটার মান বের করতে হইতে পারে, তাহলে সেকটা কি হবে, ওই পাশে যা ভাগ হবে। আবার এই পাশে ধরো মনে করো কট থিটার মান বের করতে হইতে পারে, তখন তোমার কি করতে হবে, টেন থিটারে ওই পাশে ভাগ করে দিতে হবে। খুব সহজে তুমি করতে পারবে। দেখো এবার আমরা অনুপাতের কিছু সূত্র শিখি ভাইয়া। ত্রিভুজের সূক্ষ্মকোণের সাপেক্ষে অনুপাত নির্ণয়ের কিছু ফর্মুলা আছে আমাদের, খুব ভালো করে দেখো। সাইন থিটা ডিনোট করে হলো এই সমকোণী ত্রিভুজের সাইন থিটার অনুপাতটা হলো লম্ব বাই অতিভুজ। সাইন থিটার অনুপাতটা কি ভাইয়া, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা বুঝতে পারলাম লম্ব বাই অতিভুজ, এটা মুখস্থ একটু মনে রাখবা, অতিভুজ। আমি পুরোটা লিখলাম না, সংক্ষেপে লিখলাম। সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। এবার খেয়াল করো তাহলে কোসেক থিটা কি হবে, অবশ্যই তার উল্টা, কারণ এটা আর এটা কি তার বিপরীত সম্পর্ক। তাহলে কোসেক থিটাটা হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, রাইট। আচ্ছা, কস থিটা মানে কি, কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের এখানে হবে ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই, এরপরে কি হবে, অতিভুজ। তাহলে সেক থিটা কি হবে তোমরাই বলো, অবশ্যই অতিভুজ বাই ভূমি, অবশ্যই কি হবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আচ্ছা দেখো খুব গুরুত্বপূর্ণ লাস্টটা, টেন থিটা, টেন থিটা মানে কি, টেন থিটা মানে হলো লম্ব বাই ভূমি, টেন থিটা মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। খেয়াল করো তাহলে ভাইয়া কট থিটা কি হবে, অবশ্যই তার বিপরীত, ভূমি বাই লম্ব। তাহলে কট থিটাটা হবে আমাদের ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে একটা জিনিস আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারলাম, দেখো এখানে যদি আমরা খেয়াল করি, দেখো সাইন থিটা, সাইন থিটা কার অনুপাত, লম্ব বাই অতিভুজ। কোসেক থিটা কার অনুপাত, অতিভুজ বাই লম্ব, মানে তার উল্টা। কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা হলো অতিভুজ বাই ভূমি। টেন থিটা মানে কি, লম্ব বাই ভূমি। কট থিটা মানে কি, ভূমি বাই লম্ব। এই সূত্রগুলা তোমরা সুন্দরভাবে খাতায় নোট করবা, যাতে খুব সহজেই তোমরা বুঝতে পারো। এগুলো মনে রাখার অনেক ট্রিক্স আছে বইয়ের ভেতর, কিন্তু এত ট্রিক্সের দরকার নেই, তুমি জাস্ট মুখস্থ করার চেষ্টা করবা, তাহলেই সবচেয়ে ভালো। তাহলে টোটাল দেখো আমরা এখানে 6টা সূত্র, এখানে 3টা সূত্র, টোটাল 9টা সূত্র কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, ত্রিকোণমিতিতে টোটাল আমার অনুপাত হলো 6টি। এই 6টি অনুপাতের ভিতর তিনটার বিপরীত, কার কার বিপরীত ভালোভাবে দেখো। সাইন থিটা, সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটা। কস থিটা, কস থিটার বিপরীত হলো সেক থিটা। টেন থিটা, টেন থিটার বিপরীত হলো কট থিটা। আর এই দুইটা বিপরীত রাশি যদি আমরা কখনো গুণ করি, তাহলে ফলাফল পাই কি, 1। এই সাপেক্ষে আমরা 3টা সূত্র লিখতে পারলাম। আর অনুপাত নির্ণয়ের 3টা সূত্র পারলে অটোমেটিক আরো 3টা পারা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গায় আরেকটা সূত্র আমরা শিখবো, যেটা হলো টেন থিটা রিলেটেড। খেয়াল করো, এটা আমাদের অনেক কাজে লাগবে। এই টেন থিটা ইজ ইকুয়াল টু আরেকটা জিনিস লেখা যায়, সেটা হলো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে পারলাম, টেন থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় সাইন থিটা ডিভাইডেড বাই কি, কস থিটা। এটা আমাদের কাজে লাগবে। সাইন আর কসটা যদি আমরা ভাগ করি, তখন আমরা টেন থিটা পাই। সূত্রের প্রমাণ যেই সংখ্যক ম্যাথ করব তখন আমরা দেখব। তাহলে ভাই বলো তো, টেনের বিপরীত কি, কট। তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু কি পেতে পারি, অবশ্যই তার উল্টা, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা পাই, কস থিটা ডিভাইডেড বাই কি পাই, সাইন থিটা। তাহলে আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে পারলাম, যে টেন থিটা সমান সমান আরেকটা সূত্র লেখা যায়, সেটা হলো কি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আর কট থিটা হলো কি তার উল্টা, তাহলে লেখা যায় হলো কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আর 3টা সূত্র আছে, এই 3টা সূত্র যদি আমরা শিখতে পারি, এই 3টা সূত্র দিয়ে অনেকগুলো সূত্র কিভাবে বের করতে হয়, তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হবে। খুব তাড়াতাড়ি দেখো আরো 3টা সূত্র আমরা একটু শিখি, খুব মনোযোগ দাও। দেখো দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ, অঙ্ক করার সময় তুমি এই সূত্রগুলো পাইবে ভাইয়া, খুব ভালোভাবে খেয়াল করো। 1 নাম্বার, তুমি বই খুললে দেখতে পারবা যে ভাইয়া সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আজীবনের জন্য ফলাফল 1। এগুলোকে বলে অবের সূত্র বলি, মানে প্রমাণ। তার মানে এখানে যে থিটার সূক্ষ্মকোণের মান যদি তুমি বসাও, এই সাইন থিটা আর কস থিটার মান বসালে, এরপর বর্গ করার পর যোগ করলে তুমি 1 পাবা, মানে এটা প্রুফ। যেমন আমরা ছোটবেলা থেকে পড়তেছি a প্লাস বি হোল স্কোয়ার, সূত্রটা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার a আর b যে কোনো মানের জন্যই কি, দোনো সাইড মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি সমান, এই জায়গায় এরকম সমান। এইটা থেকে একটা সূত্র কাজে লাগবে। আরেকটা জিনিস তুমি খুব ভালোভাবে লক্ষ্য করো, এখানে এই সূত্রটা তোমার কাজে লাগবে, sec স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ইজ ইকুয়াল টু কি 1।
আরেকটা জিনিস কাজে লাগবে, সেটা হলো তোমার খুব ভালোভাবে দেখাও, না সরি, এখানে হবে sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা। আর এখানে হবে তোমার হলো cosec স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হবে হলো 1। এই তিনটা সূত্র আমরা ডিরেক্ট মুখস্থ রাখবো। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1, sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1, আর একটা হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা কি ইজ ইকুয়াল টু 1। আবার এই সূত্র দিয়ে অনেকগুলো সূত্র বের করা যায়। তুমি কিভাবে বের করতে পারো দেখো, তোমার যে টাইমে যেটা লাগবে তাকে এক পাশে রেখে ম্যাথমেটিক্স এর নিয়ম অনুসারে আরেক পাশে নিয়ে যাবা। খেয়াল করে দেখো, আমরা যদি এখান থেকে sin থিটা শুধু বের করতে যাই, sin স্কয়ার থিটা, তখন আমরা কি লিখতে পারি? অবশ্যই লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। কিভাবে লিখতে পারলাম ভাইয়া? প্লাস cos স্কয়ার থিটা সমানের ওপাশে গেলে কি হয়? মাইনাস cos স্কয়ার থিটা। আবার মনে করো সেম ভাবে যদি আমি cos স্কয়ার থিটার মান বের করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। এভাবে কিন্তু আমরা চাইলে লিখতে পারি। আবার এখান থেকেও সেম ভাবে দেখো আমরা কি করতে পারি, শুধু যদি sec স্কয়ার থিটার মানটা বের করতে চাই, তখন আমরা কি লিখতে পারি? লিখতে পারি হলো 1 প্লাস টেন স্কয়ার থিটা। কি লিখতে পারি ভাইয়া? 1 প্লাস টেন স্কয়ার থিটা। আবার এখানে যদি আমরা শুধু টেন স্কয়ার থিটার মানটা বের করতে চাই, তখন আমরা কি লিখতে পারি? তখন লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1। এক কথায় হলো তোমার যেটার মান দরকার ওইটাকে সমানের বাম পাশে রেখে বাদ বাকিগুলো ডান পাশে নিয়ে যাবে, তাহলেই হবে। তাহলে নিচে থেকে আমরা কি লিখতে পারি? cosec স্কয়ার থিটা সমান সমান ডিরেক্ট লিখতে পারি, শুধু আমরা এরকম লিখতে পারি cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। আর যদি আমরা শুধু cot বের করতে চাই, তখন কি লিখতে পারি? cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা দেখলাম মূল সূত্র আমার তিনটাই, তিনটা সূত্রের সাহায্যে টোটাল আরো 9টা সূত্র কিভাবে বের করা যায়। চাইলে আরেকটা জিনিসও বের করতে পারো, কিন্তু আমি একটা দেখা দিই, বাদ বাকিগুলো তোমরা করবা। দেখো, শুধু যদি sin থিটা বের করতে চাই, শুধু কি বের করতে চাই? sin থিটা, তাহলে আমরা দিতে পারি এরকম √1 মাইনাস cos স্কয়ার থিটা। কারণ জানি আমরা রুট করলে রুটে স্কয়ারে কি করা যায়? কাটা যায়। এইভাবে হলো মূলত এই আমাদের ত্রিকোণমিতিতে 9.1 করার জন্য এই সূত্রগুলো কাজে লাগবে। আরেকটা টাইপের সূত্র কাজে লাগে ত্রিকোণমিতিতে, সেটা হলো একটা জিনিস দেখো, পূরক কোণের সূত্র। কি কোণের সূত্র? পূরক কোণের সূত্র। এই জিনিসগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। খেয়াল করো, দেখো এরকম আছে তোমার দ্বারা থাকবে, দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারবা cos থিটা। কি লিখতে পারবা ভাই? cos থিটা, এক নাম্বার। দুই নাম্বারে তুমি লিখতে পারবা হলো cos 90 ডিগ্রি থিটা মাইনাস তুমি লিখতে পারবা হলো এরকম sin থিটা। কি লিখতে পারবা ভাই? sin থিটা। ঠিক সেম ভাবে তিন নাম্বারে যে জিনিসটা তুমি লিখতে পারবা, সেটা হলো খেয়াল করো, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারবা হলো cot থিটা। চার নম্বরে যে জিনিসটা লিখতে পারবা cot 90 ডিগ্রি থিটা মাইনাস তুমি লিখতে পারবা হলো tan থিটা। আর এই পাশে তুমি পাঁচ নম্বরে লিখতে পারবা হলো cosec 90 ডিগ্রি থিটা ইজ ইকুয়াল টু হবে sec থিটা। খেয়াল করো, আর এই পাশে হবে তোমার sec 90 ডিগ্রি থিটা মাইনাস এই পাশে হবে হলো cosec থিটা। একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, এই ছয়টা সূত্রকে বলে কো ফাংশনের সূত্র। সাইনের কো ফাংশন হলো কোসাইন, আর টেনের কো ফাংশন হলো কট, আর কোসেকের কো ফাংশন হলো সেকের কো ফাংশন হলো কোসেক। তাহলে আমরা দেখতে পারি যে সঙ্গে এমসিকিউ করতে যাবো, তখন দেখবে এরকম পুরো থাকবে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ডিরেক্ট লেখা যাবে cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ডিরেক্ট লেখা যাবে sin থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে cot থিটা, cot থাকলে লিখতে পারবা tan থিটা। এভাবে ধাপে ধাপে প্রত্যেকটা সূত্র তুমি সুন্দরভাবে খাতায় তুলে ভালোভাবে যদি মুখস্থ করো, ইনশাআল্লাহ ত্রিকোণমিতির এই অধ্যায়ের যেই কোনো অঙ্কই তুমি করতে যাও, এরপর আর কোনো প্রবলেম তোমার ফেস করতে হবে না। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা পরবর্তী লেকচার 2তে সুন্দরভাবে ত্রিকোণমিতির বইয়ের যত অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক আমরা সলভ করব।